ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, আপনার কাছে আপনার কাছে আমি একটু বিরতির আগে বিষয় জানতে চাই, সঙ্গে একটু যুক্ত করতে চাই একটি বিষয়। সম্প্রতি আপনি জানেন যে চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে, সেখানে একটি সাম্প্রদায়িক ইস্যুতে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং সেটা নিয়ে আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ তারা নানানভাবে মিডিয়াতে বক্তব্য দিচ্ছে এবং সেই বক্তব্যটি তারা কীভাবে দিচ্ছে সেটা নিয়ে আমাদের নানা প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? দুটি বিষয় আপনি বলবেন। জি, আমি এটি লাস্টে একটু বলবো, কিন্তু আমার মূল যে বক্তব্য সেখানে হলো ভুলভাবে ব্যাখ্যা, মানে আমি বক্তব্য শেষ করার আগে চলে যাওয়া হয়েছে। সেটি হলো ডাকসু নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচন সহ জাতীয় নির্বাচন প্রশ্ন করেছেন। প্রশ্নটি আমার স্পেসিফিক উত্তর হলো যে আমরা চেয়েছি, আমি বলেছি আপনারা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। সেটি হলো আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রুটম্যাপ চাই এই রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এই যে একটি আমাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে সেগুলো রক্ষায়, অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে একটি রুটম্যাপ আমরা চাই। নির্বাচনের জাতীয় নির্বাচনের একটি রুটম্যাপ, তারপরে খুনি হাসিনা ভারতে বসে আছে সেও জানবে এই বাংলাদেশে এই স্টাইলে যাবে, সারা বিশ্ব জানবে যে না বাংলাদেশের রুটম্যাপটা এটা। যদি হয়ে থাকে সারা বিশ্বের তো রাজনীতি স্পষ্ট, সামরিক শাসন থাকলেও কিন্তু তারা কথা বলে দেয় যে আমরা 2 বছর থাকবো। আপনি লক্ষ্য করে দেখবেন সামরিক শাসনটা কিন্তু বলতে বাধ্য হয় বিভিন্ন আলোচনার মাধ্যমে। সেহেতু এখানে একটা রুটম্যাপ চলে আসবে, আমাদের বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এক রুটম্যাপ প্রকাশ করলেই এই বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার রাজনৈতিক মেধা থেকে বললাম। দ্বিতীয়ত সেক্ষেত্রে আমি জানতে চাই, প্লিজ আমি আপনারা ছাত্র সংসদ নির্বাচন আগে চান না? আমি স্পষ্টভাবে বলছি আবারও, আমরা একটি জাতীয় নির্বাচনের রুটম্যাপ চাই। এর মধ্যে এই রুটম্যাপ ঘোষণার পর আপনি ছাত্র সংসদ হবে, কোনো সমস্যা নেই। জি, কোনো সমস্যা নেই। এই নির্দলীয় সরকারের অধীনে আমরা ছাত্র সংসদ নির্বাচন করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে, কিন্তু স্পেসিফিকলি অবশ্যই জাতীয় যে আকাঙ্ক্ষা এবং এই যে যত ষড়যন্ত্র আপনি স্টুডেন্টদের বলেন যেগুলো মোকাবেলা করার জন্য, হোয়াট ইজ দিস? এটা তো হবে না। প্লিজ, হ্যাঁ আমি শেষ করে নিই। এখনও যখন বড় বড় ঘটনা ঘটে আপনি স্টুডেন্টদের উপর ডিপেন্ড করতে হয়, কিংবা অপর কোনো বিষয়ের উপর ডিপেন্ড করতে হয়। এই বাংলাদেশে এখন পুলিশের কোনো ভূমিকা আছে, গোয়েন্দা সংস্থার কোনো ভূমিকা আছে? এগুলো তো নেই। এগুলো তো আপনি বললেই হয়ে যাবে না। সেজন্য একটা রুটম্যাপের দিকে চলে যাবেন যে হ্যাঁ বাংলাদেশের সামনে এই ধরনের সাধারণ জনগণের অংশগ্রহণ করবে, তখন সবগুলো সংস্কার করে তারপরে আপনি নির্বাচন দেবেন। এবং এর মধ্যেই আপনি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন আমাদের দাবি। আমরা হাসিনার সময় দাবি চেয়েছি, এই নির্দলীয় সরকারের অধীনেও আমরা ছাত্র সংসদ করার জন্য রয়েছি। ধন্যবাদ। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনি বলেছেন যে ওই চট্টগ্রামের যে এই ইসকন কেন্দ্রিক যে ঘটনা, আমি আপনাকে স্পষ্টভাবে একটি বক্তব্য রেখে যেতে চাই। আমাদের ফেসিবাদের বিরুদ্ধে এবং বিগত 15.5 বছরে এই ভারতের যে ভূমিকা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, যে ধরনের মানে বাজে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে সেগুলো সাধারণ জনগণ কখনো গ্রহণ করেনি। এখন তারা যে ধরনের নজির স্থাপন করছে এগুলো সাধারণ জনগণ থেকে আরও দূরত্ব নিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে। দ্বিতীয়ত একটি কথা আমি বলতে চাই, এটা আমার বক্তব্য না, কিন্তু এটি হলো আপনি গতকাল সেদিন আমি একটা পত্রিকা কলামে পড়ছিলাম যে এই যে ইসকনরা তারা যে এই যে সাংঘর্ষিক পরিস্থিতি বাংলাদেশে ক্রিয়েট করলো এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে যে প্রেস রিলিজের মাধ্যমে যে আরও এটাকে উস্কানিমূলক যে কর্মকাণ্ড করে যাচ্ছে, এতে কিন্তু সারা দেশের যে যারা ভদ্র, যারা এই দেশের নিজেদের নাগরিক দাবি করে হিন্দু সমাজের যারা মানে ভালো মানুষগুলো, তারা কিন্তু এই সমাজে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে বিনা কারণে। তাদের কোনো অপরাধ নেই, সামাজিকভাবে তারা জনরোষের সম্মুখীন হচ্ছে যে তুমি যাদেরকে যে ধর্ম অনুসারী সেই ধর্মের লোকজন এই কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং প্রতিবেশী এত বৃহৎ একটি রাষ্ট্র। আপনি একটু বলবেন, এই যে সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী দেশ ভারতের মিডিয়াগুলো দেখেন, পর্যবেক্ষণ করেন, দেখবার কথা। এই যে মিডিয়ারও যে ভূমিকা কিংবা আমাদের দেশের সামগ্রিক বিষয়গুলো নিয়ে এখনো তারা নানান কথা বলছে, এই নিয়ে ছাত্র শিবিরের অবস্থান কি? আমরা যদি বলি তাহলে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের ডিপ্লোমেসি যেভাবে গড়ে ওঠার কথা ছিল, এটা হলো সম্পূর্ণ উল্টাটা। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের ডিপ্লোমেসি হবে। এখানে আমরা দেখতে পেয়েছি বিগত দিনগুলোতে যে তাদের সম্পর্কটা ছিল একটা দলের সাথে, আর এই দলের সাথে সম্পর্ক হওয়ার কারণে যেটা ঘটেছে যে বাংলাদেশের আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই ইন্ডিয়ার এই মানে নীতি নৈতিকতা বা ইন্ডিয়ার এই পলিসির কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে তারা ইন্টারফেয়ার করে, যেটা আমরা দেখলাম। তারা স্টেটমেন্ট দেয়, তারা
এমবেসি ঘেরাও করে ইত্যাদি ইত্যাদি ঘটে যাচ্ছে। এক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে পারি যে প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু বাস্তবতা যেটা হলো যে তারা আমাদেরকে আসলে হেট করে, আর যারা আমাদেরকে হেট করে আমরা তাদেরকে লাভ করতে পারি না। আমাদের এই নীতিতেই আসা উচিত এবং এই প্রজন্ম সেটাই ফিল করে। কাজেই ইন্ডিয়ার ব্যাপারে এই প্রজন্ম যেটা চায় এখন, এই প্রজন্ম বা এই বাংলাদেশের মানুষ যেটা চায়, আমার মনে হয় সেটাই হওয়া উচিত। ইন্ডিয়ার পলিসি চেঞ্জ করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে পলিসি হওয়া উচিত সেটা যদি হয়, সেই সময় আলোচনাটা ভিন্ন হতে পারে। এখন আমাদের বক্তব্য এরকমই হওয়া উচিত যে এদেশের জনগণ যাদেরকে ফিল করে না, কোনো রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র সংগঠন, তাদেরও আমার মনে হয় যে এই জায়গা থেকে দূরে সরে আসা উচিত। জি, হাসনাত আব্দুল্লাহ, একটু জানতে চাই, এই দেশের তরুণরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি আমরা বলি, মানে আপনারা কি, আপনি একটি স্ট্যাটাসও দিয়েছেন কিছুক্ষণ আগে, আমাদের এই শো শুরু হওয়ার আগে আমরা দেখেছি, বিষয়টা কি আপনারা কি ভারত বিরোধী নাকি ভারতের আচরণ বিরোধী, বিষয়টি কি আসলে? এই যে সম্প্রতি বিষয়ে তাদের আচরণ দেখছেন। আমরা হচ্ছে ভারত বিরোধী নয়, আমরা ভারতের আধিপত্যের বিরোধী। আপনি যদি দেখেন, ভারত সবসময় একটি হচ্ছে সবসময় গেম খেলে আসছে, সেটা হচ্ছে ধর্মীয় একটি ট্রাম্প কার্ড। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ভারতের চারপাশের যে দেশগুলো রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এবং একমাত্র ভারত মনে হয় দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই। ভারত বিশ্ব মিডিয়াতে এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে শুধুমাত্র যে ভারতে হিন্দু বেশি এবং বাংলাদেশে মুসলমান বেশি হওয়ার কারণে এই যে একটি কন্ট্রাডিকশন, এই কারণে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি খারাপ। বিষয়টি এমন না। নেপালে হিন্দু সংখ্যা, হিন্দু আধিক্য হওয়ার পরেও কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটি ভালো নেই। সুতরাং আমাকে দেখতে হবে যে ভারতের সমস্যাটি কোথায়। ভারতের সমস্যা হচ্ছে, ভারত হচ্ছে একটা আগ্রাসী রাষ্ট্র, তাদের মধ্যে এখনো পর্যন্ত কলোনিয়াল একটি মাইন্ডসেট রয়েছে এবং এটি আধিপত্যবাদের যেই ধারণাটি সেটি ভারতের মধ্যে রয়েছে, এবং ভারত সেই আধিপত্য ধারণাটি আওয়ামী লীগের মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। সেজন্য ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না হয়ে বরং এটি হয়েছে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক। সুতরাং ভারতের এখন হাই টাইম এসেছে, ভারত এই তারুণ্যের ভয়েসকে প্রাধান্য দিয়ে তারা এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি আওয়ামী লীগের ল্যান্সে বাংলাদেশকে দেখতে চায় নাকি জনমানুষের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে চায়। যদি তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখে, তাহলে এটি তাদের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ভুল সিদ্ধান্ত হবে। তাদেরকে জনগণের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে এটি বলতে হবে যে ভারতীয় আধিপত্যের নিপাত যাক এবং ভারতীয় আধিপত্যকে আমরা আর আপোষকামী কোনো দৃষ্টিতে আমরা দেখব না। এই তরুণ প্রজন্ম, শেখ হাসিনাকে আমরা বাধ্য করেছি পালিয়ে যেতে। আমাদের এই ক্ষেত্রে কিন্তু ভারতের এই যে শেখ হাসিনাকে এই একটা দানব হয়ে ওঠার পিছনে ভারতের কিন্তু একটি ভূমিকা রয়েছে। সুতরাং ভারতের যে আধিপত্যবাদী যেই একটি আচরণ রয়েছে, সেই আচরণ কিন্তু এই তরুণ প্রজন্ম ভুলে যায়নি। সুতরাং ভারতকে খুব দ্রুততম সময়ে তার যে এক ধরনের বাংলাদেশের যে পলিসিটি, এই পলিসিটি রিভাইজ করতে হবে। না হয় আমাদের সর্বশেষ যে বিষয়টি, ভারতের যেই গণমানুষ রয়েছে, ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো ধরনের খারাপ সম্পর্ক রয়েছে বিষয়টি এমন না। কালচারালি, সেখানে সোশ্যালি, আর্থিকভাবে আমরা অনেক কিছুতে রিসিপ্রোকাল একটি সম্পর্ক, তাদের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু ভারত সরকারকে তাদের দ্রুততম সময়ে যদি তারা কোনো সিদ্ধান্ত না পৌঁছে, আমরা এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের এই সংগ্রামটি অব্যাহত থাকবে। ধন্যবাদ জনাব রাকিবুল ইসলাম রাকিব, হাসনাত আব্দুল এবং মঞ্জুর ইসলাম, আপনাদের সকলকে ধন্যবাদ।